আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমাদের প্রত্যেককে অনলাইন রোশন ক্লাস করার জন্য স্বাগতম। উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়ন এর দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এই দুটি টপিকস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং এই দুইটা পার্ট শেষে তোমরা কি শিখতে পারবে একটু দেখে নাও। এই পাঠ শেষে তোমরা সহজে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে পারবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি সেটি বলতে পারবে এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে পারবে। দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এই বিক্রিয়া বলতে কি বুঝো? অর্থাৎ যে সকল প্রতিস্থাপন বিক্রিয়ার গতি বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন লক্ষ্য করো, এক্ষেত্রে একটা চিত্র দেখো, এখানে হাইড্রোক্সাইড আছে এবং মিথাইল ক্লোরাইড, হাইড্রোক্সাইড মিথাইল ক্লোরাইড দুটা বিক্রিয়ক। এই দুটা বিক্রিয়কের উপরে এই বিক্রিয়ার গতি নির্ভরশীল, তাই এই বিক্রিয়াটিকে বলা হয় দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ তোমরা বলতে পারো এখানে OH কি নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক এবং হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ মিথাইল ক্লোরাইড। এই দুইটির উপরে বা এই দুটি বিক্রিয়ার উপরে বিক্রিয়কের উপরে বিক্রিয়ার গতি নির্ভরশীল। অর্থাৎ এই দুটি যে বৈশিষ্ট্য আছে, এই বিক্রিয়াটি এক ধাপে সম্পূর্ণ হয় এবং এই বিক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ হয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এবং এর জ্যামিতিক যে গঠন এটা পরিবর্তিত হয়ে যায়। কিন্তু আমরা SN1 বিক্রিয়ায় এর গঠন কিন্তু পরিবর্তন হয় না, অর্থাৎ জ্যামিতিক যে স্ট্রাকচারটা আছে সেটি পরিবর্তন হবে না। আবার এই যে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়ায় কোনো অ্যানায়ন বা ক্যাটায়নের সৃষ্টি হয় না। যেমন SN1 বিক্রিয়ায় কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়েছিল, কিন্তু SN2 বিক্রিয়ায় এর কোনো অ্যানায়ন বা ক্যাটায়ন সৃষ্টি হবে না। তাহলে এবার বিক্রিয়াটা তোমরা লক্ষ্য করো, দেখো এখানে বিক্রিয়াটি দেওয়া আছে, তার একটু বোর্ডে যায়, তারপর তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড একটি নিউক্লিওফিলিক বিকারক অর্থাৎ নিউক্লিওফাইল, প্লাস এখানে দেওয়া আছে অ্যালকাইল ক্লোরাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইড। তোমরা এটা এভাবে লিখবে। তোমরা দেখে নাও, এখান থেকে এখন নিউক্লিওফাইল, তোমরা বলো দেখি নিউক্লিওফাইল বিক্রিয়ায় অর্থাৎ এই যে SN2 বিক্রিয়া, এই SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল কোথায় আক্রমণ করবে? অর্থাৎ কেন্দ্রে আক্রমণ করবে, কারণ বিক্রিয়কের কেন্দ্রে আক্রমণ করবে। আশা করি তোমরা প্রত্যেকে পারবে। নিউক্লিওফাইল অল টাইম আক্রমণ করে বিক্রিয়কের কেন্দ্রে। অর্থাৎ লক্ষ্য করে দেখো, এই যে হাইড্রোক্সাইড আছে, হাইড্রোক্সাইডটা এখানে আক্রমণ করবে অর্থাৎ কার্বনে, এবং এই যে কার্বনের বন্ডটি আছে, এই ক্লোরাইড যে ক্লোরিন বা ক্লোরাইড যে আয়ন, এই আয়নটি অর্থাৎ ক্লোরিন পরমাণুটি ক্লোরাইড আয়ন রূপে অপসারণ হবে বা পরিত্যক্ত হয় অবশেষে, অর্থাৎ এটা এক ধাপে সম্পূর্ণ হয়। এখন লক্ষ্য করো এখানে কি ঘটবে। আমরা কার্বন দেব,
তো এখন তোমরা এইভাবে এই স্ট্রাকচারটা আঁকাবে। হাইড্রোজেন দিলাম, এখানে সেল দিলাম। এটা একটা অস্থায়ী মধ্যবর্তী যৌগ, অস্থায়ী মধ্যবর্তী যৌগ। দেখো ওইস এই যে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক, এই বিকারকটি যে অ্যালকাইল হ্যালাইড আছে, এই অ্যালকাইল হ্যালাইডে কার্বন পরমাণুর সাথে দেখো আস্তে আস্তে নতুন বন্ধন গঠন করছে। এবং দেখো এর সাথে এখানে কি ছিল, ক্লোরিন, কার্বনের সাথে ক্লোরিন পরমাণু ছিল, এটা বন্ধন আবদ্ধ ছিল। এই বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এই ডট ডট বোঝাইছে বন্ধন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং এই বন্ধনটা আস্তে আস্তে নতুন বন্ধন গঠন করছে। অর্থাৎ যখনই নিউক্লিওফিলিক বিকারক কার্বন পরমাণু আক্রমণ করবে, তখন এখানে আস্তে আস্তে বন্ধন গঠন করবে বা ধীরে ধীরে কার্বনের সাথে বন্ড তৈরি করবে এবং পুরাতন যে বন্ধনটা আছে সেটা আস্তে আস্তে ভেঙে যাবে। এইভাবে তারা একটি মধ্যবর্তী যৌগ উৎপন্ন করে এবং এটি দ্রুত ভেঙে যায়। এটি আবার দ্রুত ভেঙে যাবে। দেখো কিভাবে ভাঙবে। আমরা লিখব কার্বন, তোমরা এইভাবে আঁকাই দেবে। এখানে হবে OH প্লাস ক্লোরাইড আয়ন হিসাবে সে পরিত্যক্ত হবে। এখন লক্ষ্য করে দেখো, তাহলে এখান থেকে দ্রুত OH অর্থাৎ নিউক্লিওফিলিক বিকারক কার্বনের সাথে বন্ধন গঠন করবে এবং ক্লোরাইড আয়নটি বা ক্লোরিন পরমাণুটি ক্লোরাইড আয়ন রূপে পরিত্যক্ত হয়ে যায়। অর্থাৎ দেখো এখানে একটি অ্যালকোহল উৎপন্ন হয়েছে, বাট বিক্রিয়কে কি ছিল, অ্যালকাইল ক্লোরাইড থেকে অ্যালকোহল উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো, তোমরা অবশ্যই ছাতা ইউজ করছো, যখন দেখবে ঝড় হবে বা বৃষ্টি হয় দ্রুত বাতাস হলে কি ছাতা উল্টিয়ে যায়। অর্থাৎ এই বিক্রিয়াটি ঝড়ে উল্টানো ছাতার মতো। এই পাশে স্ট্রাকচারে লক্ষ্য করে দেখো, এখানে একটি কেমন আছে, এই পাশে করে তিনটা হাইড্রোজেন এক পাশ করে আছে, বাট উৎপাদে এসে দেখো এটা উল্টা হয়ে গেছে, অর্থাৎ ঝড়ে উল্টানো ছাতার মতো বিক্রিয়াটি উল্টিয়ে যায়। অর্থাৎ এটা আছে SN2 বিক্রিয়ার মেকানিজম। আশা করি তোমরা প্রত্যেকে SN2 বিক্রিয়ার মেকানিজম বুঝতে পেরেছো এবং এভাবে তোমরা বিক্রিয়া সম্পূর্ণ করবে। এবার সিটে লক্ষ্য করে দেখো তোমরা, সেটা কিভাবে, এখানে একটা নিউক্লিওফাইল আছে বা নিউক্লিওফিলিক বিকারক। দেখো এখানে কার্বন, অ্যালকাইল ক্লোরাইড, এই OH-টা কার্বনের কেন্দ্রে আক্রমণ করবে। সঙ্গে সঙ্গে দেখো এই কার্বনের সাথে হাইড্রোক্সাইডটা আস্তে আস্তে বন্ধন গঠন করে, ধীরে ধীরে বন্ধন গঠন করে এবং ক্লোরাইডটি আস্তে আস্তে বন্ধন ভেঙে যায়। লাস্ট স্টেপে এটা একটা অস্থায়ী একটা অপোজিশন। লাস্ট স্টেপে দেখো এটা সম্পূর্ণ, এখানে যে স্ট্রাকচার ছিল এটা কি সম্পূর্ণ উল্টে গেছে, অর্থাৎ ঝড়ে উল্টানো ছাতার মতো উল্টে গেছে। এবং এই যে ক্লোরিন পরমাণু ছিল, এই ক্লোরিন পরমাণু ক্লোরাইড আয়ন রূপে পরিত্যক্ত বা অপসারণ হয়ে গেছে। এভাবে তোমরা SN2 বিক্রিয়ার মেকানিজম সম্পূর্ণ করবে। এবার দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি। তোমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝো? যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়ক বা অর্থাৎ আক্রমণকারী বিক্রিয়ক একটি কি হবে, আক্রমণকারী বিক্রিয়ক একটি ইলেকট্রোফিলিক, অর্থাৎ যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফিলিক, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ আমরা এর আগে পড়েছি কি SN1 এবং SN2, এই বিক্রিয়াটি অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পূর্ণ করে থাকে। কিন্তু এখানে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়াটি আছে এইটা ঘটবে অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পূর্ণ করে থাকবে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধাপে সম্পূর্ণ হয়। তোমরা একটু লক্ষ্য করে দেখো, প্রত্যেকে লক্ষ্য করে দেখো, এখানে বেনজিন আছে, বেনজিন এবং ইলেকট্রোফাইল। তোমরা বলো দেখি ইলেকট্রোফাইলটা কি। অর্থাৎ যে সকল অণু, পরমাণু বা আয়ন বিক্রিয়াকালে ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে সেটি কি ছিল, ইলেকট্রোফাইল, বা সেগুলোকে ইলেকট্রোফাইল
বিকারক বলা হয়। আবার নিউক্লিওফাইলটা বলো দেখি, অর্থাৎ যে সকল অণু পরমাণু বা আয়ন বিক্রিয়াকালে কেন্দ্রের প্রতি আসক্তি প্রকাশ করে সেগুলোকে বলা হবে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল বললে কেন্দ্রের প্রতি আসক্তি প্রদর্শন করবে, এবং যদি ইলেকট্রোফাইল বলে তাহলে ইলেকট্রনের প্রতি আসক্তি প্রদর্শন করবে। এখন দেখো যেহেতু এখানে ইলেকট্রোফাইল ইদি প্রকাশ করানো আছে, এর তিনটি স্ট্রাকচার আছে, অর্থাৎ সিগমা কমপ্লেক্স। এই তিনটি স্ট্রাকচার থেকে লাস্টে ফার্স্ট দ্রুত যে যুক্ত হবে। এখন এটা তোমাদেরকে দেখাবো, একটু লক্ষ্য করো, এটা বোর্ডে দাও, তারপর এখানে আসি। বললাম এটি দুইটি স্টেপে সম্পূর্ণ হয়। এই বিক্রিয়াটি মূলত দুইটি স্টেপে সম্পূর্ণ হয়। তোমরা বেঞ্জিন আঁকাবে, বেঞ্জিন রিং আঁকাই নেবে, নেওয়ার পরে আমরা জানি কি দ্বিবন্ধন, একান্ত দ্বিবন্ধন। অর্থাৎ তোমরা আরেকটি প্রশ্ন বলো দেখি, অ্যারোমেটিক যৌগ কাকে বলে, বলতে পারো কিনা। অর্থাৎ যে সকল যৌগ সমতলীয় বলয়াকার, অর্থাৎ 4n+2 সংখ্যক সঞ্চারনশীল পাই ইলেকট্রন বিদ্যমান, তাকে বলা হবে অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ একান্ত দ্বিবন্ধন বলতে দেখো এখানে একটার পর একটা দ্বিবন্ধন আছে এবং এটা যে সমতলীয়, তাই বেঞ্জিনকে একটি অ্যারোমেটিক যৌগ বলা হয়। এখন এই যে একান্ত দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনে আমাদের কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এবং এই বিক্রিয়াটি মূলত দুইটা ধাপে সম্পূর্ণ হয়। লক্ষ্য করে দেখো এখানে আমরা প্রত্যেকটি মনোযোগ সহকারে দেখবে, ইলেকট্রোফাইল যোগ করব। এখন সবসময় ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল আক্রমণ করবে। যদি এখানে ইলেকট্রোফাইল, তাহলে ইলেকট্রনের প্রতি আক্রমণ করবে, অর্থাৎ দ্বিবন্ধনে আক্রমণ করবে। তাহলে এখানে কি করবে লক্ষ্য করো, এখানে যে আক্রমণ করবে এবং এটা কি ভেঙে যাবে, এটা ডাবল বন্ড ভেঙে যায়। অর্থাৎ এখানে কিন্তু কার্বন আছে, দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু এখানে কার্বন আছে, প্রত্যেকটা জয়েন্টে কার্বন আছে, প্লাস এইচ আছে, কার্বন প্লাস এইচ। যখনই ইলেকট্রোফিলিক বিকারক এখানে আক্রমণ করবে এই ডাবল বন্ডকে, তখন বন্ডটি ভেঙে যায়। অর্থাৎ কি হয় এখানে লক্ষ্য করো, তাহলে এখানে একটা এইচ আর ই, দেখো ইলেকট্রোফিলিক বিকারক যুক্ত হয়ে গেছে। এবার যেখানে আমাদের বন্ড ভেঙে গেছে, দেখো এখানে একটি কি ডাবল বন্ড ভেঙে গেছে, অর্থাৎ ওখানে যেখানে ভেঙে যাবে সেখানে একটি প্লাস দেব, যেখানে ভেঙে যাবে সেখানে একটি প্লাস হবে। অর্থাৎ এটাকে রেজোনেন্স বলা হয়। নেক্সট ক্লাসে রেজোনেন্স নিয়ে আরো আলোচনা করব, অর্থাৎ ঘূর্ণন। পরবর্তী দেখো এরপর আবার কি হবে, এটা হলো ফার্স্ট স্টেপ। এখান থেকে দেখো যখনই এইটা ভেঙে গেল, পরবর্তীতে কি হবে, এই ডাবল বন্ডটা এখানে চলে আসবে, এই বন্ডটা এই কার্বনে চলে আসবে। তাহলে দেখো এখান থেকে যখন বন্ড ভেঙে গেল, যেহেতু বন্ড ভেঙে গেছে, আবার তখন যেখানে ভাঙবে সেখানে একটা প্লাস সৃষ্টি হবে, সেখানে একটা প্লাস উৎপন্ন হবে। পরবর্তী টাইমে দেখো আবার অনুরূপভাবে এইটা আবার এখানে চলে আসবে, এই বন্ডটি আবার দেখো ঘুরতেছে। অর্থাৎ এখানে কি জন্য বললাম অ্যারোমেটিক যৌগ, একান্ত দ্বিবন্ধন, অর্থাৎ সঞ্চারনশীল পাই ইলেকট্রন। যেখানে ডাবল বন্ড আছে সেখানে পাই ইলেকট্রন আছে বা পাই বন্ধন বিদ্যমান আছে। দেখো বন্ড ভাঙছে, একটা একটা করে স্থানান্তর করতেছে। তবে এখানে কি উৎপন্ন হবে, দেখো এখানে আবার একটা প্লাস সৃষ্টি হবে। এর পরবর্তীতে আসো আবার এবার দ্রুত নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা তোমার এই হাইড্রোজেনকে নিয়ে নেবে, হাইড্রোজেন অপসারণ করে নেবে।
তাহলে এখান থেকে যদি অপসারণ করে নাই কি হয় দেখো এখানে বিএইচ হবে প্লাস যখনই নিয়ে নেবে এই হাইড্রোজেনটি এই যে বন্ডে আছে এই বন্ডে যখন এই কার্বনে চলে আসবে এই কার্বনে চলে আসবে আসলে কি তখন হবে দেখো তাহলে আমরা বন্ড ছিল কোথায় এখানে একটা ছিল এখানে এখানে এটি হচ্ছে বেনজিনের হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ আবার বলে দেখো শুনো তোমরা প্রত্যেকে লক্ষ্য করো একটি বেনজিন রিং আছে এই রিং এর সাথে যুক্ত হয়েছে এখানে সংযোজন মূলত ইলেকট্রোফিলিক বিকারক পাই বন্ধন যেখানে আছে সেখানে আক্রমণ করবে করার সঙ্গে সঙ্গে দেখো বন্ড ভেঙে গেছে যখন বন্ড ভাঙবে তখন একটা প্লাস সৃষ্টি হবে এবং এই ইটা কোথায় দেখো যুক্ত হয়ে গেছে কারণ এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে ওই হাইড্রোজেন একটা ইলেকট্রোফিলিক বিকারক যুক্ত হয়েছে একটা অস্থায়ী এগুলো একটা অস্থায়ী যৌগ এবং এগুলোকে বলা হয় রেজোনেন্স বা অনুরণন বলা হয় পরবর্তী টাইমে দেখো যখন এইটা ভেঙে গেল পরবর্তী টাইমে আবার এই ইলেকট্রন কোথায় এই ফাঁকা বন্ডে এই যে এই বন্ডে চলে আসবে তখন এখানে চলে আসবে দেখো এখানে চলে আসছে এখন যখন চলে আসছে এটা তো গেল হ্যাঁ এটা চলে আসছে এর পরবর্তী টাইমে এখানে যেটা দেখালাম এর পরবর্তী টাইমে দেখো আবার কোনটি এই বন্ডটি এখানে চলে আসবে এই বন্ডটি এখানে চলে আসবে কিন্তু ওখানে আমাদের একটু ভুল হয়ে গেছে যদি আমরা দেখাই হবে না ওখানে ঠিক আছে তাহলে এখান থেকে বন্ডটি তখন কি হবে দেখো এখানে যখন এই বন্ড এখানে চলে আসবে এখানে একটা প্লাস সৃষ্টি হয়েছে দেখো প্লাস সৃষ্টি হয়েছে পরবর্তী টাইমে আবার দেখো এই বন্ডটি এখানে চলে আসবে এই বন্ড যখন এখানে চলে আসবে পুরোপুরি এখানে একটা প্লাস সৃষ্টি হবে দেখো এখানে ঘুরতেছে অর্থাৎ এই যে বেনজিনের যে ডবল বন্ডটি আছে ফার্স্টে দেখো প্রথম বন্ড এখানে নেই পরবর্তীতে এই বন্ড এখানে যাচ্ছে পরবর্তী এই বন্ড আবার এখানে আসতেছে দেখো এবার আবার লাস্টে এসে দেখো বেনজিনের বন্ডটি এই বন্ডটি আবার কোথায় এখানে চলে আসছে অর্থাৎ এখানে দেখো একটার পর একটা ডাবল বন্ড ছিল কিন্তু এখানে দেখো এই পাশটি শুরু হয়েছে ফার্স্টে আছে কি ডান পাশটি শুরু হয়েছে কিন্তু লাস্ট পরে দেখো বাম পাশ থেকে ডাবল বন্ড শুরু হয়েছে অর্থাৎ এই ইলেকট্রন বা ডাবল বন্ডটি ঘুরতেছে অর্থাৎ একান্তরভাবে ঘুরতেছে এই ঘূর্ণনকে বলা হয় রেজোনেন্স ঘূর্ণনকে বলা হয় রেজোনেন্স এভাবে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পূর্ণ হয় যেভাবে সম্পূর্ণ হবে সেটা লক্ষ্য করে দেখো আবার সেম একই হবে এটা স্লো পদ্ধতি বেনজিন আছে একইভাবে ঘটতেছে যেটা দেখানো হলো সেম একইভাবে তোমরা এর হচ্ছে রেজোনেন্স দেখাবে তোমাদের বাড়ি কাজ থাকবে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কৌশল এটা করে নিয়ে আসবে এবং দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করবে এবং একটা বিক্রিয়া দেওয়া আছে দেখো তোমরা বিক্রিয়াটা আইডেন্টিফাই করবে করার পর বিক্রিয়া সম্পূর্ণ করবে অর্থাৎ এক্স একটি যৌগ উৎপন্ন হবে এই যৌগটির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করবে এই তিনটি হোমওয়ার্ক তোমাদের থাকবে এবং আগামী ক্লাসের আগে তোমরা আমাকে সাবমিট করবে আশা করি তোমরা প্রত্যেকে ক্লাস বুঝতে পেরেছো তোমরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ